রাজা বাসার মেয়ে তো 6 কিলোমিটার দূরে আম্মা। রাজা বাসার ঘরের ভিতরে যে শহর বাহর থাকে তাদের মেয়েদের এই ছেলেদের কাছে বিয়ে দিব কিনা ইতার লেগে অনেক সন্দেহ আছে আম্মা। মারে আমি তোমারে আর জবারে একসাথে নিয়ে গিয়ে খুলনা বাজার থেকে সুন্দর দেখে জামা কিনে দেবো। এই মধ্যে ভাই জবারে টানার দরকার কি? এই উর্মি, এই তুমি তো আমার ভাইরে বিয়ে করে এক পায়ে খাড়ায় আছো, তারপরে তুমি আমার নাম উল্টো পাল্টা কথা বলতেছো কিসের জন্য? আমি কিন্তু তারপরে সবকিছু ভাইরে আমি বলবো না। আর তোর মুখে আমি ভাবি দেখ শুনতে চাই না, কারণ তোর মেয়ের সাথে আমার জীবনেও বিয়ে হবি না। এই জমিরুল, কাল সূর্য ওঠার আগে আমি জানতাম তুমি না এসে থাকতে পারবা না। আজকে বুঝতে পারলাম তোমরা আসলে মানুষের জাত না। তোমার আব্বা একটা নাটকবাজ, আর তোমার ভাইটা উর্মি বোঝানে। ভাই যদি একটা ল্যাস থাকতো না তাহলে পিন্টারটা একটা বান্দর হয়ে যেত। তুমি এইভাবে আমার আবেগ অনুভূতি নিয়ে খেলছিস? তুই কি করছিস? এটার কাজ তো ইমোশন নিয়ে খেলা করা। বিশ্বাস করো, মানে আমি তোমার পাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। আমার মাথা কাজ করতেছিল না। কিন্তু তো আমার কোনো অপরাধ না, তাই না? সেই জন্যই তো তুমি আজকে থেকে আমার চিরতরে হারাইলে। দেখেছিস, আমি আগেই করেছিলাম যেগুলো ভান ধরিছে ভান, এরা এক একটা না অনন্ত জলিল, মনে করে অসম্ভব একেবারে সম্ভব করে ফেলাই। তুই আমাকে মাঝখানে কথা বলছিস কি জন্য? এটা আমাদের দুজনের ব্যাপার, তাই না? কথা কবর কিসের জন্য? হ্যাঁ, কথা কবর কিসের জন্য? আমার যে ক্ষতি হয়েছে, আমি নিজে বাইরে থাকতে আমার চোখের সামনে আরেকটা মেয়ের ক্ষতি হতে দিব? আচ্ছা উর্মি, তুমি আমার বলো তো, আমার বিয়ে ভাই তোমার কি এমন ক্ষতি করেছে? আমাকে বলো, আমরা সবাই মিলে যুক্তি বিবেচনা করে তোমার একটা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে দিই। তারপরে তো তুমি আমাকে দুজনের পেছনে লাগবে না, তাই না? দেখছিস, দেখ এর মনে যে কি পরিমাণ শয়তানি, নিজের চোখে দেখ। তুই মরে পড়ে থাক, আমি আসতেছি না, ফিরতেছি না, তুই মরে পড়ে থাক। মিস রুক্তি, আচ্ছা তোমার জন্য আমার জীবনে অশান্তি নামে এসেছে। তোমার সাথে আমার বোঝাপড়া হবে, তারপর দেখবো না। আর উর্মি, এই উর্মি, আমাকে বাড়ি বউ হওয়ার খায়স না, বউ হওয়া দেখাচ্ছি তোমার আমি। যারে মারবি সে কিন্তু আবার আমার বোনের জামা। আমি যদি একবারে মারি ফেলি তাহলে তো সমস্যা হয়ে যাবে, আমার বোনটা বিধবা হবে, তাহলে সারা জীবন সে আমাদের ঘাড়ের পরে বসে খাবে। তো সেটার দরকার নেই, মারবি অসুবিধা নেই, ভালো মতোই মারবি, কিন্তু মারি ফেলার দরকার নেই, বুঝছিস? বুঝছি ভাই, বুঝছি। এই কয়েকটাই চিল ঘুষিয়ে তো ছেড়ে দেবো। তুই স্কুলের মাস্টার নাকি? আসলে একটু কান মেলে দিলাম, দুটো তৎকানা দিলাম। আরে মায়ের ভালো করে দিবি, খালি মাইরে ফেলবি না। মানে এরম করে ছেঁচা মারি, আমি কি কব, মারবি এরম করে যেন মনে কর যে বিষয়টা হবে এরম জায়গায় মারবি যে সরমেও মরে যাবে, মরমেও মরে যাবে, কাউরে ক্ষতি পারবে না। বুঝছি ভাই, এই সবসময় দিতে হবে যেন ভিতরে একদম ফাইটা যায় কিন্তু রক্ত না বেরোয়, এই তো। এই তো বুঝেছি, শোন, এটা হচ্ছে অন্তরের ব্যথা মতো, শেখ খালি যেরকম হয় ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে, কাউরে ক্ষতি পাচ্ছে না, সেরাম মায়ের খেয়েই যেন বাড়ি চলে যায়, বুঝছিস? সব বুঝছি ভাই, আমার এত বোঝাইতে হবে না। আচ্ছা শোন, তাহলে তোরা যা, আমি আবার এদিকে একটু কাজ আসছে, কাজ সেরে আমি আধা ঘন্টার মধ্যে এখানে আবার আসতেছি, তোরা কাজ সেরে আয়। ঠিক আছে, আপনার চিন্তা করেন না, আমি ঠিক বারান্দা দিলাম। কবে যে এই ফাজিল শ্বশুর নড়াইল শহরে জায়গাটা লিখে দিবি, কবে যে একটা ভালো ইঞ্জিনিয়ার দেখায় 4 তলার ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাবো, চিন্তায় অস্থির হয়ে গেলাম। চিন্তা করতে করতে নাকি মরেই যায় নাকি যাবে। ভাই তোমরা কি যা, আমার শ্বশুর কি আর কোন জায়গায় যে বিয়ে বসেছিল নাকি? তোমরা কি সেই ঘরের ছেলে? তোমার নাম কি শালা? হ্যাঁ, তোমার নাম কি? অনেকগুলো সওয়াল কল বানাইছে দেখতেছি। হতেও পারে আমার শ্বশুর তো একটা আস্থা বদমাইশ, আমার মনে হয় সব চুরি করে আরেক জায়গায় যে বিয়ে করে তোমাদের মতো ছেলে পুলে বানায় বসেছে, তাই না? তোমার নাম কি গো? একটা করুক আর 10টা করুক, তোমার কি? ওই ধর বানা
তুমি মারছিস না মারতেছিস কি জানি চোখের জামা কি করছে সমস্যা কি দৌড়াচ্ছে কেন তুমি? আরে সগিরের বড় জামাইরে মাইরে একেবারে ফাটাই ফেলেছি। আরে কারা কারা মাইরে ফাটাই ফেলিছে? ওরে ইয়াং ইয়াং ছেলে পেলে, আমি তাকে চিনি নেই। আরে তুমি ঠেকাবা না, জামাইজন বলে কথা না গ্রামের। আমি ঠেকাতে গেলি তো মার খেতাম। হ্যাঁ, ওদের মোশন মাসন তো ভালো না। আচ্ছা কি হয়েছে? আরে মাইরে একেবারে ফাটাই ফেলিছি। মারবেই তো, মারবে না? 100 টাকা দিয়ে আবার ফেরত নিয়ে গেছো, মারবে না? ঠিক করেছে, মারিছে, ঠিক করেছে। আমার মনে হয় চাচা নিশ্চয়ই তুমি এইরকম আরো কারুর সাথে করিছো। তারা তো আর আমার মতো দুর্বল ভালো মানুষ না। ওরে চান্দু, আমারে না, তোমাকে সগিরের বড় জামাইরে মাইরে একেবারে ফাটাই ফেলেছি। কও কি চাচা? কিটা মারিছে? কারা মারিছে? এটা এই আমার কি মনে হচ্ছে জানো, ওই টাকা পয়সার কথা শুনে, হ্যাঁ ওই জামাই উকিলের পেছন ঘুরতো না, হয়তো কারো টাকা মেরে দিয়েছে বা তার আইছে। হ্যাঁ, আমারও তাই মনে হতিছে। এই বাড়িতে এসে যে ফুল শুরু করেছিল, মারবে না? ঠিকই করেছে। এই সামনে আগে যাবি নাকি? দূর, এটা কি কও তুমি? আমার মারি খাওয়ার ইচ্ছে নাই। আমি যাই চাচা জানতে যা খবরটা দেই। এই তো বুঝি ভাই, এই মাঝে ফেলাটা রেখে গেছে নাকি? আরে সেটা তো চাচা করতেই পারতেছে না। এই চাচা, এই হুড়াহুড়ি দেখে তুমি বান মারিয়ে দিবে না? আরে উনি তো খালি বান মারতে পারে আমার ঘরে, অন্য কারু পারে না। বেশি কথা কষ্ট, বেশি কথা ধমক চমক আমারই দেয়। এই ওর জামাইতে মারিছে তা আমার কি দেখে বড় কিছু ঘটার আগে আমি চলে যাই। এই তুইও যা। ওরা চাচার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তাতে আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই ওদেরকে হেল্প করার, নেন পরে আমিও আগায় যেতাম, বুঝতে পারছি। গেলাম। গরম পানিতে পা ধোয়ার মানুষ সেই পাখি না। যাই, আমিও খাইতে বলি। মেলা দিন তোমার সঙ্গে দেখা হয় না, ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করে যাই। তো ভালো কথা নাও, ধরো। এটা কি? তুমি আমার ব্যাংকে 50 পয়সা লাগিয়েছিলে না, শুধু আসলে 1 টাকা হয়েছে। না ধরো প্লিজ। আচ্ছা তুমি কি 3 নম্বর জমা দিছিলা? এই 1 টাকা যদি আবার 3 নাম্বার লাগবে কি? আরে 1 টাকাও যা, 1 কোটি টাকাও তা, নিয়মের বেলায় তো সব সমান। আমরা এরকম অবহেলা করে রাষ্ট্রের এইভাবে ক্ষতি করে ফেলি, বুঝেছো? আচ্ছা অসুবিধা নেই, ওটা আমি একটা কলমের খোঁচা মেরে পাশ কাটে চলে যাবা নেই, ওটা ঝামেলা হবে না। তুমি আমার আপন মানুষ, তোমার জন্য যদি এতটুকু করতেই না পারি তাহলে কি হবে? শোনেন পিন্টু ভাই, এত যে নীতিবাক্য ঝাড়তেছেন, আপনিও তো তাদের মতো। যারা বেশি নীতিবাক্য ঝাড়ে তারাই অনীতির কাজ করে, অনিয়মের কাজ করে। না, কথা তুমি ঠিকই কয়েছো, কিন্তু শোনো, আমি কিন্তু আমার ব্যাংকের তরফ থেকে সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। যেমন ধরো আমি এই যে তোমার সুদে আসলে সব টাকা নিয়ে একদম সরেজমিনে তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। দুনিয়া কোনো ব্যাংকে এরকম ঘটিছে, কোনোদিন ঘটবে বলতে পারো? এই জন্যই তো ভয় হচ্ছে। হ্যাঁ, তুমি ভয় পাও কিসের জন্য? এটা পলিটিক্যাল ফেজ। তুমি যদি ভয় পাও তাহলে আগে আসবে কারা? শোনো, তুমি ভয়ের জয় করে 1 লাখ টাকা ইনভেস্ট করে ফেলো, আমি 6 মাস পরে 2 লাখ টাকা নিয়ে এরকম আবার উপস্থিত হবো না। তুমি তো প্রমাণ পেয়েই গেছো, ব্যাংকের ব্যবস্থাপনার পরিচালক নিজে টাকা নিয়ে বাড়ি পরে চলে আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। অতি ভক্তি চোরের লক্ষণ। বন্ধু,
কি তো হয়েছে তোমার? আল্লাহ, এরকম ডুলু ডুলু করতেছো কেন তুমি? তার কাছে ফলের থেকে নেশা বানা খাইয়েছো নাকি? শ্বশুর বাড়ির লোকজন দেখলে কিতা বলবো যে বড় জমে নেশা বানা খাইয়া খাইতে পড়ে যেতেছে বন্ধু। কিটা কি শুরু করছো বন্ধু? আমারে মারতে দোস্ত, আমারে মারতে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিটা কথা করতেছো বন্ধু তুমি? শ্বশুর বাড়ি এসে জামাই মায়ের খেয়েছে জাজিমের মতো। ওটা তো বিয়া হলাম খেন, দাদা বিয়া হলাম খেন। আমারে দুমা মার দিয়েছে, আমি নড়তে পারতেছি রে, হাঁটতে পারতেছি রে, হাতে ব্যথা পায়ে ব্যথা দোস্ত। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, তোমার যে মারছে তার আব্বার কোনো ক্ষমা নাই, তার কোনো ক্ষমা নেই। আমরা আইন নিয়ে নাড়াচাড়া করি, আমাদেরকে মারে মানে এত বড় সাহস কার হয়েছে বন্ধু? দোস্ত, আমার একটু বাড়ি পৌঁছায় দিয়েছ, আমি হাঁটতে পারতেছি না, খালি ঢেলে ঢেলে পড়ে যেতে চাচ্ছি। বেশি ঢইলে ঢইলে পড়ে যাও বন্ধু, ঢইলে ঢইলে পড়ে গেলে যেটা হইব বন্ধু, সবাই মনে হবে যে তুমি তাল গাছের তলের থেকে নিশাবানা খাই আইছো। তুমি কি বেশি বেচা পাইছো নাকি বন্ধু? দোস্ত, তুমি কি করছো? একজন মানুষকে যদি 10-12 জন মানুষ ধরে ধুম পিটানি দেয়, তাহলে পরে সে কম ব্যথা পাবে নাকি? ও বন্ধু, আমি কেমনে কমু? আমার তো মনে করছি এত অভিজ্ঞতা নাই। আমি তো 10-12 জনের সঙ্গে এত করে ফাইট করি নাই, এত জনের মাইরও হয় নাই। দোস্ত, আমার সাথে তোমার দরকার ছিল থাকা, বুঝতে পেরেছ? তাহলে পরে তুমিও মারটা খেতে, তখন বুঝতে পারতে আমি কি জন্য ঢুলু ঢুলু করতেছি। কিটার কথা বলো তুমি? নিজে মায়ের খেয়েছো, অন্যের জন্য মায়ের হলো একটা প্ল্যান চলতেছে। তুমি তো অনিষ্ট না বন্ধু। যাও, এখানে ঘুরে ঘুরে ডুলু ডুলু করতে থাকো, আমি তোমার দূরে নিয়ে যাবো না বন্ধু। দোস্ত, দোস্ত, আমারে ধরে দিয়েছে। পড়িয়ে দেখো। দোস্ত, আমারে ধরে দিয়েছে। দোস্ত, আবার ডুলু ডুলু করো না। আব্বা, হ্যাঁ আব্বা কি হয়েছে? এরকম ব্যস্তভাবে কোথেকে আসতেছেন? মারে, মারামারি বেঁধে গেছি, বড় আকারে কিছু হওয়ার আগে আমি চলে এসেছি। কার সাথে কার হয়েছে? আরে সগিরের বড় জামাই রে, আচ্ছা মতো দোলাই যাচ্ছে। বলেন কি আব্বা, এই ভালো কাজের কিটা কইছে? হ্যাঁ, একেবারে বাপের মতো হয়েছে। হ্যাঁ, মানুষের অকল্যাণ দেখলে খুব আনন্দ হয় না? আর তুমি কেমন বাপ? হ্যাঁ, মেয়ের ধমক দিতে পারো না? দেখে আনন্দ হয়েছে? ধমক দেওয়ার কি আছে? ধমক দেওয়ার কি আছে? হ্যাঁ, ওরা তো আমাকে শত্রু। হ্যাঁ, আমার নামে তো মামলা করতে যাচ্ছিল, আর তাদের একটু এদিক সেদিক হয়েছে, তাতে তো আমরা একটু খুশি হবো, তাই না রে মা? শোনো, আমি তোমারে আগেও কইছি আর এখনো করছি, মানুষের অকল্যাণ চাওয়ার মধ্যে কোনো আনন্দ নাই। এসব কারা করে জানো? ওই বীরু কাপুরুষরা। আব্বা, আমার মনে হচ্ছে মেম্বার ইলেকশনে দাঁড়াবে। আচ্ছা আম্মা, শুন, ওই যে সগির চাচার বড় জামাই আছে না, আর ছোট জামাই যেটা আইছে, সারাক্ষণ চুপ চাপের উপরে থাকে, দুটোই হচ্ছে গিয়া ফালতু। ওই দুইজন ওই সগির চাচারে বুঝাই শুনে থানার দিকে নিয়ে যাচ্ছিল। আমি নিজে পেছন থেকে তাদের কথা শুনেছি। ধাক্কা যখন দেওয়া যে একটু জোরে দিতি, ঠ্যাংটা ভাঙতো, আর ঠ্যাংটা ভাঙলে ওদের নাচানাচি একটু কমতো। আব্বা, নাচানাচি এমনি কমে যাবে না। এই যে তারা কথা বলতে পারে, তারপরে ইচ্ছাকৃত ভাবে কথা বলতেছে না, এবং সেই দায় আমাদের উপর চাপাই দিতে চাচ্ছে, সেটা যদি একটু ছড়াই দেই না, দেখবে মজা খান দেখবে। এখন কিন্তু উল্টো আমরা তাদের বিরুদ্ধে মানহানির মামলাও পর্যন্ত করতে পারি। কিরাম করে রে মা? কিরাম করে? শুনেন আব্বা, সে তো কথা বলতে পারতেছে, কিন্তু তার দুই জামাই কি বলতেছে? দুই জামাই বলে বেড়াচ্ছে যে আমরা নাকি তার জবান বন্ধ করে দিয়েছি, মানে বান মেরে জবান বন্ধ করে দিয়েছি। সেটা কি আমাদের মান সম্মানে আঘাত হচ্ছে না? সে তো মিথ্যা কথা কয়েছে। সেজন্য এখন আমরা তার বিরুদ্ধে মানহানির মামলা করতেই পারি। আলবত পারি, আমি কালকে সকালেই দেখতেছি। থাক, হয়েছে, আর নতুন করে ঝামেলা বাঁধাতে হবে না। এই তুমি আবার বাপ মেয়ের মধ্যে কথা বলতেছো কেন? যাও তো, তুমি ঘরে যাও, ঘরে যাও। যাও, কি হলো? কারা আছো কিছু জানি? এই যাও তো, যাও ঘরে যাও, যাও যাও। মজা হে।
তো একটা ঠিক কাহিনী। হাতি দেখো আব্বা আব্বা গো আব্বা দোস্ত খিতা হয়েছে তোমার, তুমি তো মায়ের খাইতে খাইতে বইলেই যেতা, যদি আমরা না যেতাম। আব্বা গো বন্ধু খিতা হবো তোমারে, শ্বশুর সারা গ্রাম ডাক্তারে বেড়াইব, কিতার লাগে মনে করে যে জামাইরা মায়ের খাইব, জামাইদের তার রেসপন্সিবিলিটি কেন? জামাইরা কি করছে? জামাইরা তত্ত্ব ছেড়ে কিতার লাগে। ওরে আল্লাহ রে আল্লাহ রে, আমার জামাইরে কি দাম মেরেছে? কি দাম মেরেছে? ও বাপ, আম্মা দা ওই আম্মা, খবরদার আমার কাছে আসবেন না। আপনাকে স্নেহ মমতা আমার দরকার নেই, আপনাকে স্নেহ মমতা আমার দরকার নেই। আমার শ্বশুরের জন্য আজকে আমার এই অবস্থা। আব্বা আর দেখা হইয়া গেছে, একদম হাত সোজা করার লাগবো। বড় মা একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, শ্বশুরের লাগে জামাই মায়ের খাইয়ে চিত্তে খাইতে হয়ে গেছে, আর ওদিকে শ্বশুর মনে করে যে প্রেগনেন্স মারতে আছে। এটা কেমন কথা? উনি কি জাসমিন হয়েছে নাকি মাকে যেখানে? আর দেখা হইয়া গেছে। এই কুলাঙ্গারের দল, মুখে যা আসে তাই বলবি না। আমার সাথে যাদের বাদাবাদি তারা তো আমারে মারবে, তোকে মারবে না। নিশ্চয়ই তোকের কোনো সমস্যা ছিল। এই, চল। বন্ধু গীতা হমো তোমারে, সারা জীবন সবজি জামাইরে যখন শ্বশুর বাড়ি যায়, জন্মের পরে আম দুধ কলা দিয়া সবজি ভিজিয়া খায়। এখন তো দেখতেছি এটা না, আমরা জাজিমের মতো পিঠা খাইতেছি জামাইরা। চুপ করে থাকো দোস্ত, আমার কান্দি কান্দি মরে যেতে ইচ্ছে করছে। কোন দুঃখে যে জায়গায় বিয়ে করেছিলাম, এইরকম শ্বশুর বাড়িতে জেলখানা অনেক ভালো, অনেক ভালো। শোনেন, আপনার একটা গল্প বলি। এক বন্ধু আরেক বন্ধুরে 10 টাকা ধার দেয়। 10 দিন পর সে এসে সেই বন্ধুকে 20 টাকা ফেরত দেয়। বন্ধু তো এই জন্যই আর কি বলছে। থামেন, পরে হাসেন, আগে গল্পটা শোনেন। বলো বলো। সেই বন্ধু তাকে জিজ্ঞেস করলো, দোস্ত তোমাকে তো আমি 10 টাকা ধার দিয়েছিলাম, তুমি আমাকে 20 টাকা ফেরত দিলে কেন? তখন সে বন্ধু বলিল, দোস্ত তোমার টাকা বাচ্চা বাড়িতে বাচ্চা। টাকা গর্ভবতী হয়ে গেছে, টাকা কি ফুলে উঠেছিল? চুপ করেন তো, খালি ফালতু কথা। শুনে, বিষয়টা হচ্ছে এর কয়দিন পর সেই বন্ধু আবার তার বন্ধুর কাছে এসে 500 টাকা ধার চাই। এই বন্ধু তো দিল দরিয়া, সে তাকে 500 টাকা দিয়ে দিল। তার অনেক দিন পর তার কাছে বন্ধু টাকা ফেরত চায়, বন্ধু তো আর টাকা দেয় না। 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়। এরপর যখন বন্ধু আরেক বন্ধুরে বললো, কি রে বন্ধু তুমি আমারে টাকা দিচ্ছ না কেন? তখন সে বন্ধু ভ্যাক করে কাঁদে দিল। দিয়ে দিল কিসের জন্য? বন্ধু তো অবশ্যই কাঁদবে, কারণ বন্ধুর টাকা তো বাচ্চা পাঠতে গিয়ে মারা গেছে।